এবার আসি খাদ্যপ্রাণ বা ভিটামিনসে। স্বাস্থ্য ব্যবস্থা রক্ষার জন্য প্রয়োজনীয় ভিটামিন পরিমাণ খুব সামান্য হলেও এর গুরুত্ব অপরিসীম। দেহের বৃদ্ধির জন্য ও সুস্থ থাকার জন্য ভিটামিন অত্যাবশ্যক। সুষম খাদ্যে বিভিন্ন ধরনের খাদ্য উপাদান থাকে বলে সুষম খাদ্য থেকে প্রচুর ভিটামিন পাওয়া যায়। তাহলে কোন খাদ্য থেকে প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায়? সুষম খাদ্য থেকে প্রচুর পরিমাণ ভিটামিন পাওয়া যায়। তবে নিয়মিত ভিটামিনবিহীন খাবার খেলে কিছুদিনের মধ্যেই দেহে ভিটামিনের অভাবজনিত সমস্যা দেখা দেয়। পরবর্তীকালে তা মারাত্মক আকারে স্থায়ীভাবে দেহের ক্ষতি সাধন করে, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। ভিটামিনকে দুটি শ্রেণীতে ভাগ করা যায়: চর্বিতে দ্রবণীয় ভিটামিন এবং পানিতে দ্রবণীয় ভিটামিন। দ্রবণীয় শব্দের অর্থই হলো যেটা গুলতে পারে, যেমন কিছু ভিটামিন আছে পানিতে একদম মিশে যায় গলে। আর চর্বিতে যেগুলা মিশে, মানে তেল জাতীয় জিনিসে যে ভিটামিনগুলা মিশে, সেগুলা হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন। চর্বিতে দ্রবণীয় ভিটামিন কি কি? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং কে। তাহলে এটা যদি আমি শর্ট ফর্মে বলতে যাই, তাইলে হইল চর্বি জাতীয় ভিটামিন হচ্ছে এ, ডি, ই, এ, ডি, ই, কে। এডিক। এডিক হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন, এ, ডি, ই, কে। আচ্ছা, এরপর আসি এগুলা কিসে কিসে পাওয়া যায়। ভিটামিন এ পাওয়া যায় হচ্ছে দুধ, মাখন, চর্বি, ডিম, গাজর, আম, কাঁঠাল, রঙিন শাকসবজি, মলা মাছ ইত্যাদিতে। আর ভিটামিন ডি পাওয়া যায় হচ্ছে দুধ, ডিম, কলিজা বা যকৃৎ, দুগ্ধ জাতীয় দ্রব্য, যেমন যে কোনো জিনিস, ছানা, দুধের তৈরি জিনিস সেগুলা, মাছের তেল, ভোজ্য তেল ইত্যাদিতে ভিটামিন ডি থাকে। আর ভিটামিন ই ও কে উপরে উল্লেখিত সব খাবার থেকেই ভিটামিন ই এবং কে পাওয়া যায়। তার মানে ভিটামিন এ আর ডি যেই সব খাবার থেকে পাওয়া যায়, ওই সব খাবারের মধ্যেই ই এবং কে থাকে। আর পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি, তারপর হচ্ছে ভিটামিন সি। তাহলে পানিতে শুধু দুইটা ভিটামিন থাকে, কি কি? বি আর সি। তো এখানে কি কি, এটা মনে রাখা খুবই ইজি যে পানিতে দ্রবণীয় কি কি। তো এর মধ্যে ভিটামিন বি কোথায় পাওয়া যায়? ইস্ট, ঢেঁকি ছাটা চাল, জাতায় ভাঙা আটা বা লাল আটা, অঙ্কুরিত ছোলা, মুগ ডাল, মটর, ফুলকপি, চীনাবাদাম, সিমের বিচি, কলিজা বা যকৃৎ, হৃৎপিণ্ড, দুধ, ডিম, মাছ, মাংস, সবুজ শাকসবজি ইত্যাদিতে ভিটামিন বি থাকে। ভিটামিন সি থাকে পেয়ারা, বাতাবি লেবু, কামরাঙ্গা, কমলা, আমড়া, বাঁধাকপি, টমেটো, আনারস, কাঁচামরিচ, তাজা শাকসবজি ইত্যাদি থেকে ভিটামিন সি পাওয়া যায়। খনিজ লবণ। দেহকোষ ও দেহের তরল অংশের জন্য খনিজ লবণ অত্যাবশ্যকীয় উপাদান। মানুষের শরীরে ক্যালসিয়াম, লৌহ, সালফার, দস্তা, সোডিয়াম, পটাশিয়াম, আয়োডিন ইত্যাদি থাকে। এই উপাদানগুলো কখনো মৌলিক উপাদান রূপে মানবদেহে অবস্থান করে না। এগুলো খাদ্য বা মানবদেহের বিভিন্ন পরিমাণে অন্য পদার্থের সাথে মিলিত হয়ে নানা জৈব ও অজৈব যৌগের লবণ তৈরি করে। খনিজ লবণ দেহ গঠন ও দেহের অভ্যন্তরীণ কাজ নিয়ন্ত্রণ করে। হাড়, দাঁত, পেশি, এনজাইম এবং হরমোন গঠনের জন্য খনিজ লবণ একটি অত্যাবশ্যকীয় বা অপরিহার্য উপাদান। স্নায়ুর উদ্দীপনা, স্নায়ু মানে নার্ভ, আমাদের যেই নার্ভগুলো থাকে ওইখানে যে আমরা বুঝতে পারি, চিমটি দিলে বুঝতে পারি বা ব্যথা পাইলে বুঝতে পারি, ওটা হচ্ছে স্নায়ুর উদ্দীপনা। পেশি সংকোচন, দেহকোষে পানির সমতা বজায় রাখা, অম্ল ও ক্ষারের সমতা বিধান, মানে শরীরে অ্যাসিড এবং বেসের যে একটা ব্যালেন্স থাকে ওইটা রাখা, এসব কাজে খনিজ লবণের বিশেষ ভূমিকা রয়েছে। খনিজ লবণ কোথায় পাওয়া যায়? দুধ, দই, ছানা, পনির, ছোট মাছ, নানা রকম ডাল, সবুজ শাকসবজি, ঢেঁড়স, লাল শাক, কচু শাক ইত্যাদিতে ক্যালসিয়ামের প্রধান উৎস। কলিজা, সবুজ শাকসবজি, মাংস, ডিমের কুসুম, কচু শাক ইত্যাদিতে লৌহ থাকে। দুধ, মাছ, মাংস, বাদাম, ডাল থেকে ফসফরাস পাওয়া যায়। খাবার লবণ, চিপস, নোনতা খাবার, পনির, বাদাম, আচার ইত্যাদিতে সোডিয়াম থাকে। মাছ, মাংস, বাদাম, ডাল, কলা, আলু, আপেল ইত্যাদিতে পটাশিয়াম থাকে। আয়োডিনের উৎস হলো সামুদ্রিক উদ্ভিদ ও মাছ, মাংস ও শ্যাওলা। আয়োডিনের উৎস কি কি? সামুদ্রিক উদ্ভিদ, মাছ, মাংস ও শ্যাওলা। এবার আসি পানি। পানির অপর নাম জীবন। জীবন রক্ষার কাজে অক্সিজেনের পরে পানির স্থান। দেহের পুষ্টি কাজে পানি অপরিহার্য।
দেহের গঠন ও অভ্যন্তরীণ কাজ পানি ছাড়া চলতে পারে না। মানবদেহে পানির কাজগুলোকে ৩ ভাগে ভাগ করা যায়। দেহ গঠন, দেহের অভ্যন্তরীণ কাজ নিয়ন্ত্রণ এবং দেহ থেকে দূষিত পদার্থ নির্গমন। দেহ গঠন, দেহ গঠন এবং প্রতিপালন প্রতিপালন পানি ছাড়া কোনো অবস্থাতেই সম্ভব না। গড়ে একজন পূর্ণবয়স্ক মানুষের দৈহিক ওজনের 50 থেকে 65% থাকে পানি। দেহের অভ্যন্তরীণ কাজ নিয়ন্ত্রণ, পানি ব্যতীত দেহে অভ্যন্তরে কোনো রাসায়নিক ক্রিয়া চলতে পারে না। দেহে পানির দ্রাবক রূপে কাজ করে। পানির জন্যই দেহে রক্ত সঞ্চালন সম্ভব হয়। তাহলে কোনটি দেহে দ্রাবক রূপে কাজ করে? পানি। আর কোনটির জন্যই দেহে রক্ত সঞ্চালন সম্ভব হয়? সেটা হচ্ছে পানি। রক্তে প্রবাহিত খাদ্য উপাদান এবং অক্সিজেনের পরিমাণ দেহকোষে পৌঁছাতে পারে। দেহের সকল ধরন রসের খনিজ লবণ দ্রবীভূত অবস্থায় থাকে এবং পরিপাককৃত খাদ্য উপাদান পানিতে দ্রবীভূত অবস্থায় ক্ষুদ্রান্তের মধ্য দিয়ে রক্তে নিঃশেষিত হয়। পানি দেহের দূষিত পদার্থ অপসারণে সাহায্য করে। মলমূত্র, ঘাম ইত্যাদি দূষিত পদার্থের সাথে দেহ থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়। এভাবে প্রতিদিন দেহ থেকে প্রচুর পরিমাণে পানি নির্গত হয়। তাছাড়া বয়স, আবহাওয়া, পরিশ্রম, খাদ্যাভ্যাস ইত্যাদি বিষয়গুলো পানির চাহিদাকে প্রভাবিত করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পানির কাজ কি কি? পানির কাজ হচ্ছে দেহ গঠন, দেহের অভ্যন্তরীণ কাজ নিয়ন্ত্রণ, মানে ভিতরগত বডির ভিতরেও কি কি কাজ করে, এবং দূষিত পদার্থ নির্গমন। খাদ্য আঁশ বা রাফেজ, শস্য দানার বহিরাবরণ, সবজি, ফলের খোসা, শাঁস, বীজ এবং উদ্ভিদের ডাঁটা, মূল ও পাতায় আঁশ থাকে। এগুলো মূলত কোষ প্রাচীরের সেলুলোজ এবং লিগনিন। তাহলে মূলত আমরা যেই রাফেজ বা খাদ্য আঁশটা পাই, ফাইবারটা পাই, এটা কি কিসের থেকে পাই? এই যেই সব জিনিসের নাম উপরে উল্লেখ করা আছে, এগুলার যে কোষ প্রাচীর থাকে, এগুলারও তো সেল থাকে। ওই সেলের যে কোষ প্রাচীরগুলা থাকে, সেই কোষ প্রাচীরের ভিতরের উপাদান মানে সেলুলোজ ও লিগনিন, এই দুইটা থেকেই আমরা রাফেজ পাই। হাড় যেমন মানবদেহের কাঠামো তৈরি করে, সেলুলোজ এবং রাফেজ তেমনি উদ্ভিদের কাঠামো তৈরি করে। এগুলো জটিল শর্করা। তাহলে রাফেজ কি? একটা জটিল শর্করা, শর্করারই একটা জটিল রূপ। গবাদি পশু যেমন গরু, ছাগল, মহিষ ইত্যাদি সেলুলোজ হজম করতে পারে, কারণ ওরা গাছপালা বা ঘাস খায়, ওরা সেলুলোজ হজম করতে পারে, কিন্তু মানুষ এগুলো হজম করতে পারে না। রাফেজ পানি শোষণ করে এবং মলের পরিমাণ বৃদ্ধি করে ও বৃহদন্ত্র থেকে মল নিষ্কাশনে সাহায্য করে। তাহলে রাফেজের কাজ কি? রাফেজ পানি শোষণ করে, মলের পরিমাণ বৃদ্ধি করে এবং বৃহদান্ত্র থেকে মল নিষ্কাশনে সাহায্য করে। রাফেজযুক্ত খাবার বিষাক্ত বর্জনীয় বস্তুকে খাদ্যনালী থেকে পরিশোষণ করে। মানে আমাদের খাদ্যনালীতে যদি বিষাক্ত কোনো বস্তু থাকে, তাহলে রাফেজ সেটাকে শুষে নিয়ে বের করে দেয়। ধারণা করা হয় এরূপ খাবার খাদ্যনালীর ক্যান্সারের আশঙ্কা অনেকাংশেই হ্রাস করে। আঁশযুক্ত খাবার স্থূলতা হ্রাস, ক্ষুধা প্রবণতা এবং চর্বি জমার প্রবণতা হ্রাসে সহায়ক ভূমিকা পালন করে। আদর্শ খাদ্য পিরামিড। এখন আদর্শ খাদ্য পিরামিড বলতে বোঝানো হচ্ছে যে একটা মানুষের যে কি পরিমাণ খাবার নেওয়া উচিত, কোন ক্যাটাগরির খাবারটা কতটুকু পরিমাণে নেওয়া উচিত, এইটার একটা মাপকাঠি দেখানো। যেমন আমাদের যেমন শর্করা দরকার, তেমন আমিষ দরকার, তেমনি ভাবে স্নেহও দরকার। কিন্তু আমরা যেই পরিমাণে শর্করা নেই, ঠিক একই পরিমাণে যদি আমরা স্নেহ জাতীয় খাবার গ্রহণ করি, তাহলে ফ্যাটও আমাদের শরীরে অতিরিক্ত হয়ে যেতে পারে। এই জন্য সবকিছুর একটা পারফেক্ট ব্যালেন্সের জন্য আদর্শ খাদ্য পিরামিড ফলো করা হয়। যেকোনো একটি সুষম খাদ্য তালিকায় শর্করা, ভিটামিন ও খনিজ, আমিষ ও স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য এবং ফাইবার অন্তর্ভুক্ত থাকে। একজন কিশোর বা কিশোরী, প্রাপ্তবয়স্ক একজন পুরুষ বা মহিলার সুষম খাদ্য তালিকা লক্ষ্য করলে দেখা যায় তালিকায় শর্করার পরিমাণ সবচেয়ে বেশি। শর্করার নিচে রেখে পরিমাণগত দিক বিবেচনা করে পর্যায়ক্রমে শাকসবজি, ফলমূল, আমিষ ও স্নেহ ও চর্বি জাতীয় খাদ্য সাজালে যে কাল্পনিক পিরামিড তৈরি হয়, তাকে আদর্শ খাদ্য পিরামিড বলে। তাহলে আমরা খাদ্য পিরামিড, আদর্শ খাদ্য পিরামিড কাকে বলে? চিত্রে এই পিরামিডের সবচেয়ে উপরে রয়েছে স্নেহ ও চর্বি জাতীয় খাদ্য, আর সবচেয়ে নিচে রয়েছে শর্করা। কারণ শর্করা সবচেয়ে বেশি গ্রহণ করা হয় আর সবচেয়ে কম গ্রহণ করা হয় স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য। তাহলে পিরামিডের উপরে থাকে হচ্ছে স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য এবং সবচেয়ে নিচে থাকে শর্করা।
আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় খাবার তালিকায় যেসব খাবার থাকে তা 5.4 নং চিত্রে পিরামিডের আকারে দেখানো হলো। আচ্ছা, আগে আমরা চিত্রটা দেখি। এই হচ্ছে চিত্র। চিত্রের নিচের লেভেলে যেটা আছে, যদি আমরা একটা ত্রিভুজ বা পিরামিডের কথা চিন্তা করি, তাহলে দেখা যায় যে ত্রিভুজ বা পিরামিডের নিচের অংশটা বেশি চওড়া থাকে এবং উপরে আস্তে আস্তে যেতে যেতে ওর আশেপাশের যে চওড়া অংশটা থাকে এটা কম হইতে থাকে। তো পিরামিডের মধ্যে এইভাবে ভাগ করে যাতে বেশি অংশের যে জিনিসগুলা গ্রহণ করা হয় ওগুলা বেশি জায়গা পায়। যেহেতু শর্করা আমরা বেশি গ্রহণ করি, তাই শর্করাটা নিচের অংশে রাখা হয়েছে, কারণ শর্করাটা আমরা বেশি পরিমাণে গ্রহণ করি। শর্করার পরে আমরা কি সবচেয়ে বেশি গ্রহণ করি, সেটা হচ্ছে ভিটামিন ও খনিজ জাতীয় যে খাবারগুলো আছে। তারপরে গ্রহণ করি হচ্ছে আমিষ জাতীয় খাবার, এবং সবচেয়ে কম আমাদের দেহের জন্য দরকার হচ্ছে স্নেহ, ফ্যাট, এইসব জাতীয় খাবার। তো এর মানে এই না যে স্নেহ ফ্যাট কম দরকার দেখে স্নেহ ফ্যাট খাবোই না। স্নেহ ফ্যাটেরও দরকার আছে, কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে। তো খেয়াল করে দেখো, পিরামিডের অংশগুলো তার আকার অনুযায়ী নিচের দিকে চওড়া এবং উপরের দিকে সরু। সবচেয়ে চওড়া অংশে ভাত, আলু, রুটি এসব যেগুলো বেশি করে খেতে হয়, আর পরের অংশে রয়েছে শাকসবজি ও ফলমূল, এসব ভাত রুটির চেয়ে কম খেতে হয়। মাছ, মাংস, ডিম, দুধ বা ডাল, পনির, ছানা, দই আরো কম পরিমাণে খেতে হবে। তেল, চর্বি ও মিষ্টি জাতীয় খাবার সবচেয়ে কম খাওয়া উচিত। আমাদের প্রতিদিনের খাবার এই খাদ্য পিরামিড অনুযায়ী বেছে নিতে হবে, তবেই আমরা সহজে সুষম খাদ্য নির্বাচন করতে পারবো। কোনো কিছু খেতে ভালো লাগলে আমরা অনেক সময় বেশি খেয়ে নিই, সুস্বাস্থ্যের জন্য এই অভ্যাস ভালো না। তাই আমাদের সবাই পরিমিত পরিমাণের আহ, পিরামিড সরি পরিমিত পরিমাণ খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। সেই সঙ্গে খাদ্য গ্রহণের নিয়ম নীতি এবং সময় মেনে চলতে হবে। তো এই পিরামিডের যে একটা স্ট্রাকচার দেওয়া আছে যে কোনটা কতটুকু নিতে হয়, কোনটা কম কোনটা বেশি, এটা যদি একটা মানুষ ফলো করে তাহলে সে সুস্থ একটা জীবন যাপন করতে পারবে।